একটু আগে আমি মামির রুমে যাচ্ছিলাম আমার রসায়ন বইটা খোঁজার জন্য। তারপর গিয়ে দেখি মেজো ভাইয়ের গায়ে কোনো কাপড় নেই, আর মামি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে ওঠে তারা, আর মামি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বলো না, আমার সংসারটা থাকবে না, চাইলে তুমি আর তোমার মেজো ভাই মিলে আমার দেহ ভোগ করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন, যা বলবেন তাই করব? কখনো না। আচ্ছা, আমার মামা কি আপনার কোনো চা অপন্ন রাখছে? তাহলে এমন করলেন কেন? আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। এদিকে মেজো ভাই যে কখন রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি। মামি চিৎকার করতে শুরু করলো, বাঁচাও, কে কোথায় আসো, বাঁচাও আমাকে প্লিজ। সোহান, আমার এত বড় ক্ষতি করো না। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এদিকে মামি চিৎকার শুনে সবাই চলে এসে আম্মু আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তুই যে আমার ছেলে, এটা আমার ভাবতেও লজ্জা লাগছে। কিভাবে পারলে এটা করতে? তোর কি বিবেকে বাঁধলো না? আমি বললাম, সত্যি আম্মু, আমি কিছু করি নাই। মামি মিথ্যে বলতেছে। আম্মু বলল, চুপ মিথ্যাবাদী, তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। এইদিকে মামি আর মেজো ভাইয়ের মুখে দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আমি বললাম, আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা, সেদিন হয়তো আমাকে পাবা না। বলে আমি বাসা থেকে চলে আসলাম, সবকিছু খুশিয়ে নিলাম। তারপর মামির রুমে গেলাম। মামিকে আমি বললাম, কি অন্যায় করেছিলাম আপনার, যার জন্য আমাকে আজ এত বড় শাস্তি দিলেন? আম্মুর কাছে আমাকে এত বড় খারাপ বানিয়ে দিলেন। আচ্ছা, ভালো থাকবেন, আর আমার একটা কথা রাখবেন। তখন মামি বলল, কি বলো? আমি বললাম, আমার আম্মুর খেয়াল রাখবেন একটু, যখন যা লাগে একটু আগাই দিবেন প্লিজ। মামি বলল, আচ্ছা চেষ্টা করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বলেই আমি বের হয়ে গেলাম বাসা থেকে। পিছন ফিরে একবার তাকালাম বাসার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষরাই আজ মিথ্যা অপবাদ দিল, নিজের আপন মাও আমাকে বিশ্বাস করলো না। তারপর হাঁটা ধরলাম। এখন রাত 12টা বেজে 31 মিনিট। হাঁটছি, একটু আগে হয়ে যাওয়া আর সব ঘটনা ভাবছি। আচ্ছা, এখন আমার পরিচয়টা দিয়ে নি। আমি রাফি ইসলাম, সবাই রাফি নামে ডাকে। এবার এসেছে দিব। পরিবারে আমি, আমার আম্মু, মেজো ভাই আর মামি থাকি। আমরা 3 ভাই 1 বোন। আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার বড় ভাই আর মামা আমেরিকায় থাকে, আর মামার বাড়িও কেউ নেই, তাই মামি আমাদের সাথেই থাকে। এই যা আপনাদের পরিচয় দিতে গিয়ে বাস স্টেশনে চলে আসছি। পকেটে আছে মাত্র 1590 টাকা। কি করব, কোথায় যাব ভাবছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। অপরিচিত এক লোক এসে বলল, এই ছেলে, এইভাবে ঘুমাচ্ছ কেন, ওঠো এখান থেকে। আমি বললাম, কে কে? জি আঙ্কেল, উঠছি। এই বলে ঘুম থেকে উঠে পড়লাম। অপরিচিত লোকটি বলল, কোথা থেকে যে আসে এসব মানুষ বুঝি না। বলেই তিনি দোকান খুললেন। আমি একটা চা এর দোকানে এসে মুখ দিয়ে পানি, 2টা রুটি আর 1 কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি চলে যাব এই শহর ছেড়ে, তাই করলাম, একটা টিকিট কিনে নিলাম, উদ্দেশ্য চট্টগ্রাম। তারপরে বাসে উঠে বসলাম। বাস চলছে আপন গতিতে, আর আমি এখনো ঘুমিয়ে গেছি, খেয়াল করি নাই। বাসে হেল্পার বলছে, এই মামা আর কত ঘুমাবে, এবার নামেন। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি কি চট্টগ্রাম এসে গেছি? বাস হেল্পার বলল, জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে। ওই যে সকালে 2টা রুটি আর 1 কাপ চা খেয়েছি, তারপর আর কিছুই খাইনি। তারপর হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসলাম। কাছে আর মাত্র 955 টাকা আছে। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাঁটছি। হঠাৎ কোথা থেকে যেন আওয়াজ আসলো, কে কোথায় আছো, বাঁচাও আমার ছেলেকে, প্লিজ আমাকে মারো, তাও আমার ছেলেকে মেরো না। একটা লোক হাসি দিয়ে বলল, তোর ছেলেকেই মারবো। আমি কাছে যেতেই একজন লোক বলল, এই ছেলে, কি চাই এখানে, যাও এখান থেকে ভাগ। আমি বললাম, কিছু চাই না আঙ্কেল, শুধু আপনারে আর এই আপনার চামচা কয়টা চাই। সে লোকটি বলল, মানে? আমি কোনো কথা না বলে দিলাম একটা বুকে লাথি। তারপর একে একে সবাইকে ওদের পাওনা বুঝিয়ে দিলাম, কিন্তু একটা লাথি দিয়ে পিছন থেকে আমার মাথায় মারে কে যেন। তারপর আমার কিছুই মনে নেই। চোখ খুলতে নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে মায়ের বয়সী একটি আন্টি, একটা ছেলে, যে ছেলেটাকে আমি বাঁচাইছিলাম। আমি বাঁচাইনি, আল্লাহ তাআলা বাঁচাইছেন, আমি মাত্র ওসিলা ছিলাম। আর একটা মেয়ে বসে আছে। আন্টি বলল, বাবা তোমার এখন কেমন লাগছে? আমি বললাম, জি আন্টি, ভালো লাগছে। আমাকে এখানে কে আনলো? সেই মেয়েটি তখন বলল, আমার বাবা আনছে এখানে আপনারে। তারপর সব খুলে বলল সেই মেয়েটি 2 দিন আগের রাতে যা যা হয়েছিল। আমি বললাম, আমার জন্য আপনারা এত কষ্ট করতে গেলেন কেন? তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকতে ঢুকতে বলল, কি যে বলো তুমি, আমার ছেলে আর আমার জীবন বাঁচাইছো, আর আমরা তোমাকে বাঁচাবো না? সে লোকটা বলল, আচ্ছা বাবা, তোমার বাবা মা কারো নাম্বার বলো, আমি তাদের আসতে বলি। আমি বললাম, আসলে এই শহরে আমার আপন বলতে কেউ নেই। আঙ্কেল বলল, কেন, তাহলে তুমি এখানে কি করছো? তখন আমি বললাম, অনেক বড় কাহিনী, অন্য একদিন বলবো। বলে উঠে যাব এমন সময় সেই মেয়েটি বলল, এই ছেলে কোথায় যাচ্ছ?
আমি বললাম হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আন্টি বলল, কি বলো বাবা, এসব কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে আমার কাছে থাকবে। আমি বললাম কিন্তু, সেই মেয়েটি বলল, কোনো কিন্তু না, আমি যা বলেছে তাই হবে, কি বলো বাবা? তখন আঙ্কেল বলল, মামনি, আমিও এটাই চাইছিলাম, কিন্তু তোমার মা তো বলে দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসার সামনে চলে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি এটা কি আপনাদের বাসা? আন্টি বলল, কেন বাবা, পছন্দ হয় নাই? আমি বললাম, এত সুন্দর বাড়ি আমি কোনোদিন চোখে দেখি নাই। সে মেয়েটি বলল, হয়েছে হয়েছে, আর পার মারতে হবে না, ভিতরে চলেন। তারপর আমাকে একটা রুমে এগিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এই যে আম্মু খেতে ডাকছে আপনাকে। আমি বললাম, আম্মু তুমি যাও, আমি আসতেছি। সে মেয়েটি বলল, এই ছেলে, এই আমার কথা কি কান দিয়ে যায় না তোমার? আমি কি তোমার আম্মু লাগি? হ্যাঁ। সে তো রেগে মেয়ে ফায়ার। আমিও উঠে গেছি, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মেয়েটা আমাদের সাথেই পড়ে, নাম নুসরাত জাহান অনক। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তারপর শুয়ে আসছি, এমন সময় আমার রুমে চলে এলো সবাই। আঙ্কেল বলল, কি হয়েছে বাবা তোমার সাথে, এবার আমাদের বলো। আমি সব বললাম, আপনারা তো জানেনই, তাই আর বললাম না। তারপর তাকিয়ে দেখি সবার চোখে পানি। কনক বলল, মানুষ এত খারাপ হতে পারে, তাও নিজের মায়ের পেটের ভাই। আমি বললাম, আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান ঘুমিয়ে পড়েন। তখন আন্টি বলল, আচ্ছা বাবা, গুড নাইট। এটা বলে চলে গেল তারা, শুধু কনক থেকে গেল। কনক বলল, আচ্ছা আমার বন্ধু হতে পারি? আমি বললাম, একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন, হাস্যকর। কনক বলল, একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। আমি বললাম, আচ্ছা আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? কনক বলল, বন্ধু হলে আপনি না তুমি বলতে হয়। আমি বললাম, আচ্ছা বলবো, এখন যাও ঘুমাও, গুড নাইট। কনক বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি। বলে কনক আমার রুম থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানে। আমি উঠে অজু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে এবার বাসার সামনে চলে আসলাম। এসে ছাদে গেলাম, এই শহরটাকে দেখছি। এমন সময় পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তো দেখে অবাক। তো গাইস, যারা আর কি টিকটক থেকে গল্পটা শুনতেছো তাদেরকে বলি, তোমরা ফুল গল্প মানে প্রায় 15 মিনিটের পার্ট ইউটিউবে পাওয়া যাবা। যারা ইউটিউবে শুনতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো এবার গল্পে ফেরা যাক। যে আমার কাঁধে হাত রেখেছিল সে লোকটি আর কেউ না, সে হলো কনক। কনক বলল, তুমি এখানে কি করছো এত সকালে, আর এখনই ঘুম থেকে উঠলা? আমি বললাম, এই তো নামাজ পড়ে একটু ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? কনক বলল, এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনতেছি। আমি বললাম, আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আর আমি ভাবছি আমার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো। কনক বলল, এই ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি বললাম, ও হ্যাঁ দাও। বলে আমি কফি খাচ্ছি। আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলছে? কনক বলল, মোটামুটি আছে। আচ্ছা শোনো, তোমার বড় ভাই কি তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে ফাঁসানো হয়েছে? আমি বললাম, জানি না, কিন্তু সে আমাকে অনেক বিশ্বাস করত। জানি না সে এখন কি করবে। কনক বলল, আচ্ছা নিচে চলো, নাস্তা করবে। আমি বললাম, চলো। বলেই দুইজন নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে, আর আন্টি নাস্তা রেডি করতেছে। আঙ্কেল বলল, বাবা তোমার নামটাই তো জানা হলো না। তখন আমি বললাম, জি আমার নাম রাফি ইসলাম, সবাই রাফি বলেই ডাকে। আঙ্কেল বলল, আচ্ছা রাফি, এখন তুমি নাস্তা করে কনকের সাথে ওর স্কুলে যাবে, ওকে? আমি বললাম, সে যদি আমাকে সাথে নেয় এটা নিয়ে সবাই কি ভাববে? আর সব থেকে বড় কথা হলো, কনক কি চায় আমাকে নিতে? তখন কনক বলল, আমি কখন বললাম যে আমি আপনাকে নিব না? আমি তো কনকরে দেখে অবাক, কি যে বলবো ভাই, একদম নায়িকা নায়িকা লাগছে। তার থেকেও বেশি নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি, তার থেকেও বেশি ভালো লাগছে তার চুলগুলো, যা লাগছে না। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কনক বলল, এই যে এত দেখতে হবে না, আমি কোনো পড়ি না যে হা করে তাকিয়ে থাকবেন। আঙ্কেল বলল, আমার মেয়ে পরীর থেকেও বেশি সুন্দর। কি বলো সিয়ামের আম্মু? ও হ্যাঁ, তোমাদের তো বলতে মনেই নাই যে কনকের একটা ছোট ভাই আছে যার নাম সিয়াম, এখন মনে পড়লো। আন্টি বলল, আমার মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, আসো খেতে আসো। বলেই সবাই খেতে বসলাম। আমি লজ্জার জন্য খেতে পারছি না, আমার ক্ষুধার জ্বালায়ও থাকতে পারছি না। কনক বলল, সোহান এটা তোমার নিজের বাড়ি, ভাবে থাকতে পারো, লজ্জা না পেয়ে পেট ভরে খাও, আবার বেশি খেও না, তাহলে পেট ফেটে যাবে, সব বাইরে বেরিয়ে পড়বে। বলেই সে হাসতে লাগলো। আমি তো লজ্জায় শেষ, কি করব? খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। শালার, আমি বলে বেশ খাই, তোরা একদিন দেখে নিব কনকের বাচ্চা। কনক আমার রুমে আস্তে আস্তে বলল, আমাকে বকা হচ্ছে তাই না?
বলেই আমার পাশে বসে পড়লো কনক। নাস্তা নিয়ে আসছে। আমি বললাম আমার আর খেতে ইচ্ছা করছে না, নিয়ে যাও তুমি। কনক বলল কি বলবি, আবার বলতো কুত্তা, বলে আমার মুখের মধ্যে এক টুকরা রুটি দিল। আমি আহ করে উঠলাম। জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করলাম, তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে। কনক ওদের গাড়ি বের করতে বললো ড্রাইভারকে, কিন্তু আমি নিষেধ করলাম। আমি বললাম কনক আমরা রিক্সায় করে যাই। কনক বলল আচ্ছা, বলে এটা রিক্সা ডাক দিল। তারপর রিক্সায় উঠে পড়লাম। কনক বলল এই দিকে সরে আসো, পড়ে যাবে তো তুমি। আমি বললাম না ঠিক আছে, সমস্যা নাই, পড়বো না। তখন ও বলল তোমাকে বলছি না এদিকে এসে বসতে। তারপর একদম ওর গা ঘেঁষে বসলাম। অনেক ভালো লাগছে, আজ এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় করে যাচ্ছি। তারপর রিক্সা একটা শপিং মলের কাছে এসে থামলো। কনক বলল নেমে পড়ো। আমি বললাম আমাদের তো যাওয়ার কথা তোমার স্কুলে, তো শপিং মলে আনলে যে? কনক বলল এত কিছু বলতে পারবো না, খালি প্রশ্ন করো। তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা বলল মামা ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। কনক বলল হ্যাঁ আঙ্কেল, বলে ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল। রিক্সাওয়ালা বলল ম্যাডাম আমার কাছে তো খুচরো নাই, আপনি খুচরো টাকা দেন। কনক বলল আরে আপনি সবটাই রেখে দেন, সমস্যা নাই। রিক্সাওয়ালা বলল ম্যাডাম আপনার মতো ভালো মানুষ আমি কখনো খুঁজে পাই নাই। যেখানে মানুষ 50 টাকা দিতে গিয়ে গালাগালি করে আর আপনি 500 টাকা দিলেন, আল্লাহ আপনাকে ভালো করুক, বলে চলে গেলেন। তারপর কনক আমার জন্য 4টা জিন্স প্যান্ট, 4টা টি শার্ট, 4টা শার্ট আর 3টা ট্রাউজার কিনলো আর 2টা লুঙ্গি। তারপর মার্কেট থেকে বের হয়ে একটা মোবাইল শোরুমে নিয়ে গেল আর একটা মোবাইল কিনলো। আমি কিন্তু দেখি নাই কি ফোন, তাই বলতে পারলাম না। তারপর বাসায় চলে আসলাম। এসে কলিং বেল টিপলাম, আন্টি খুলে দিল। আমি বললাম আঙ্কেল আন্টি কোথায়? আন্টি বলল তোমার আঙ্কেল অফিসে গেছে। আমি বললাম ও আচ্ছা, বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। আমি ঘুমের দেশে, কিন্তু আমাকে কে যেন একটা ডাক দিল। আমি তো তাকিয়ে অবাক। সে লোকটা আর কেউ না, তিনি হলেন আঙ্কেল। আঙ্কেল বললেন সোহান ঘুম থেকে উঠে পড়ো, লাঞ্চ করতে হবে তো, উঠে পড়ো বাবা। আমি বললাম জি, বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম। তারপর কনক খাবার বেড়ে দিল, খাচ্ছি আর টুকি কথা বলছি। আঙ্কেল বলল আচ্ছা সোহান তোমার কি কোনো ইচ্ছা আছে? আমি বললাম জি আঙ্কেল, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আন্টি বলল তোমার বুদ্ধি আছে বটে, আচ্ছা তুমি কনকের সাথে কোচিং ক্লাস আর হোম টিচারের সাথে পড়াশোনা চালিয়ে যাবে, ওকে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটা বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে। কনক বলল কি করতেছো সোহান? আমি বললাম কিছু না, শুয়ে আছি। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার আরেক নাম সোহান। আমি এখানে সবাইকে সোহান নামে পরিচয় দিয়েছি। কনক বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। কনক বলল এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্টফোন, আর ব্যাগ খুলে কালকে কেনা সব কাপড় দেখতে পেলাম। তারপর কনক বলল রেডি হতে, বাইরে যাবে। আমিও রেডি হয়ে রুম থেকে বের হলাম। ওমা, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, কালো জুতা, এক কথায় সবই কালো। আন্টি বলল আজ দেখছি ছেলেকে খুব সুন্দর লাগছে। কনক বলল এই ছেলেটা কে আম্মু? অনেকটাই অবাক হয়ে আন্টি বলল আরে সোহানো, সত্যি আজ ওকে অনেক সুন্দর লাগছে, যে কোনো মেয়ে দেখে পাগল হয়ে যাবে। কনক ফিস করে বলল আমি পাগল হলেই হবে। আমি বললাম কিছু বললা কনক? কনক বলল কই কিছু বলি নাই তো, চলো। আন্টি বলল মা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে। তারপর একটা পার্কের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে বেঞ্চে বসে দুজন বসলাম। আমি কনককে বললাম কনক বাদাম খাবা? কনক বলল আমি বললাম আচ্ছা থাকো, আমি নিয়ে আসতেছি। বলেই আমি চলে গেলাম বাদাম আনতে। তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওকে খারাপ প্রস্তাব দিচ্ছে। কতগুলা এরকম ছিল। একটা ছেলে বলতেছে মামা এই মালটা তো সেই, আজ সারা রাত খেতে পারবো। আর ফিগারটা দেখছোস, একদম টাটকা, বয়ফ্রেন্ড বানাই নিছে মনে হয়। অন্য আরেকটা ছেলে বলল মামা মালটা একদম খসা। এইসব বলছে আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমার মাথায় তো রক্ত উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম ভাই তোমরা কি ওকে একা একা খাবা? আমাকেও একটু সুযোগ দাও। কনক আমার আশা দেখে একটু ভয় কম পেল, কিন্তু আমার কথা শুনে সে আবার সব হাল ছেড়ে দিল। সে ছেলেটা বলল এই শালা কে রে তুই? আর এই মাল রে আমরা 3 জনই খাবো, অন্য কাউকে দিব না। এবার আর আমি আমার রাগ সামলাতে পারলাম না, দিলাম ওর নাক বরাবর একটা খুশি। সাথে সাথে নাক দিয়ে রক্ত গলগল করে বের হতে লাগলো। অন্য একজন আমার দিকে এগিয়ে আসতে বুকে দিলাম একটা লাথি। সাথে সাথে 3 জনই দৌড় দিল। তারপর কনককে নিয়ে বাসায় চলে আসি। আসার সময় ওর জন্য আর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি।